16 জানুয়ারি বিকাল 5টায় আমরা চললাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। কারণ শালিমার স্টেশন থেকে আমরা চাপবো শ্রী জগন্নাথ এক্সপ্রেসে আর গিয়ে নামবো পুরীতে। নির্ধারিত সময় ট্রেন পৌঁছে গিয়েছিল। আর দেখো আমরা ট্রেনে বসেও গিয়েছি। টেনশান হচ্ছিল, টেনশানে আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। কারণ এত লং জার্নি আমি এর আগে কোনো দিন করিনি। আর গাড়িতে আমার প্রবলেম হয়, শরীর খারাপ হয়, বমির একটা সমস্যা হয়, সেই জন্যই টেনশান হচ্ছিল যে এতটা রাস্তা আমি যাব কী করে। আমাদের ট্রেনটা এখন খড়গপুর স্টেশনে আছে। আর এই দেখো খড়গপুর স্টেশন ছেড়ে এখন সামনের দিকে এগোচ্ছে ট্রেনটা। এখান থেকেই লাইনটা চেঞ্জ হবে। এবার থেকে আমরা পুরীর রুট ধরবো। তো পুরো জার্নিটা দেখার জন্য তোমরা অবশ্যই সঙ্গে থাকো। ডিটেলসে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, যতটা আমি দেখেছি, যতটা ভিডিও করতে পেরেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই পরপর আমার ভিডিওগুলো দেখো। আর এটা হচ্ছে উড়িষ্যার কটক স্টেশন, যেখানে নেতাজি জন্মগ্রহণ করেছিলেন। সেই স্থানেতে এসে আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা উড়িষ্যায় প্রবেশ করে গিয়েছে। আর যত রাস্তা এগোচ্ছে ততই মনের মধ্যে একটু শান্তি আসছে আমার, যে অনেকটা রাস্তা এসে গিয়েছি আর অল্প একটু গেলেই আমরা পৌঁছে যাব। তো টেনশান করতে করতে এইভাবে পুরোটা রাস্তায় গিয়েছি। টেনশানটা অবশ্য অন্য কিছুর জন্য না, বেশি ছিল আমার এই প্রবলেমটার জন্য। এই যে গাড়িতে হঠাৎ করে শরীর খারাপ হয়, মেয়েরও হয়, আমারও হয়, তো যার জন্য দুটো করে বমির ট্যাবলেট খেয়ে আমরা গাড়িতে বসেছিলাম। শুধু ভাবছিলাম যে ঠাকুর যেন ভালোভাবে আমাদেরকে পৌঁছে দেন। জয় জগন্নাথ বলতে বলতে আমরা কটক পর্যন্ত চলেই এলাম। এরপরে আরও বেশ কিছু রাস্তা বাকি আছে। এই দেখো কটকের পরে আমাদের ট্রেনটা যেখানে থেমেছিল সেটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর স্টেশনটাও একটু ভিডিও করেছি। এখন দেখো ভুবনেশ্বর ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে, সামনের দিকে এগোবে। শালিমার থেকে পুরী পর্যন্ত আমাদের দূরত্ব ছিল 499 কিলোমিটার। তার মধ্যে 455 কিলোমিটার আমরা পেরিয়ে এসে এখন রয়েছি খুর্দা রোড জাংশন স্টেশনে। এখানে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 2:45 মিনিটে, সেই জায়গায় আমরা পৌঁছেছিলাম 3:54 মিনিটে। মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছিল ট্রেনটা। তবে শেষের দিকে ট্রেনটা ঠিকঠাক টেনেছিল, আমরা ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম। খুর্দা রোড জংশন থেকে আর 10টা স্টপেজ পরেই পুরী। আর দেখো যথারীতি 10টা স্টেশন পরে আমরা এসে পৌঁছে গিয়েছি পুরীতে। পুরী স্টেশনের পাশেই একটা স্ট্যান্ড আছে, ওখান থেকে ম্যাজিক গাড়ি নিয়ে আমরা চললাম আমাদের হোটেলে যেখানে বুকিং করা আছে। আর দেখো রাস্তার দুধারটা কত সুন্দর করে সাজিয়েছে। আসলে কয়েকদিন বাদেই রাম মন্দিরের উদ্বোধন আছে অযোধ্যাতে, সেজন্য অযোধ্যাকে যত সুন্দর করে সাজানো হচ্ছে, তার সাথে সাথে যে সমস্ত মন্দিরগুলো একটু দর্শনীয় স্থান, যেখানেতে পর্যটকের ভিড় বেশি হয়, সেই জায়গাগুলোকেও সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে। তো তোমাদের সাথে রুমটা একটু শেয়ার করছি। এখানেতে একটা বেড ছিল 3 বেডের, তো অসুবিধা হয়নি, 3 জনের শোয়া গেছে ভালো মতোই। একটা আয়না ছিল আর ছিল একটা ছোট টিভি। অবশ্য টিভিটা চলেনি আর চালানোর প্রয়োজনও হয়নি, কারণ এখন তো সবাই জানো যে আমরা ফোনেতেই অভ্যস্ত, ফোন দেখেই সময়টা কেটে যেত। পুরীর প্রত্যেকটা জায়গাতেই বাঁদরের অবাধ যাতায়াত। এমনকি আমরা যে হোটেল রুমেতে ছিলাম সেই রুমের আশেপাশে সব সময়তে বাঁদর এইভাবে আশেপাশে ঘোরাঘুরি করতো। আর ওই যে প্রথম দিন গিয়ে আমি ওদেরকে বিস্কুট দিয়েছিলাম জানলাতে দেখতে পেয়ে, তারপর থেকে ওরা রোজ সকাল দুপুর করে আসতো। এমনকি আমাদের হোটেল রুমের দরজাতে ধাক্কাও দিত। দরজা বন্ধ থাকাকালীন সবার দরজায় গিয়ে গিয়ে ধাক্কা দিত, মানে খাবার চাওয়ার জন্য। আর দরজা খোলা পেলে তো কোনো কথাই নেই, ঘরে ঢুকে সব কিছু লণ্ডভণ্ড করে দেবে। সেটা অবশ্য আমাদের আগে থেকে সাবধান করে দিয়েছিল বলে আমরা দরজাটা বন্ধ রাখতাম। ভানুভিলা, এখানেই
পুরীতে থাকাকালীন 4টে দিন আমরা কাটিয়েছি। ভিলাটা বাইরে থেকে দেখতে এইরকম, বাইরের লুকটা তোমাদের দেখাচ্ছি। আর এর সঙ্গে খুব বড় একটা বারান্দা ছিল। দেখো এই ব্যালকনিটা খুব সুন্দর, এখানে আমরা বসতাম মাঝে মধ্যেই। আর এই টেবিল চেয়ারগুলোতে আমরা দুবেলা খাওয়া দাওয়া করতাম। তো সেই কথাগুলো মনে পড়ছে যখন আমি এডিট করছি, এই ভিডিওগুলো চোখের সামনে দেখছি আর সেই সময়কার কথাগুলো মনে মনে ভাবছি। জল মেরে লাগছে না, ওটা আছে না, নুন লাগছে না। হোটেলে ফিরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে। সবাই অবশ্য অনেক আগেই পৌঁছে গিয়েছিল, যেহেতু আমি আর মেয়ে একটু রেস্টলেস ছিলাম সেই জন্য আমরা বিশ্রাম নিয়ে তারপরে গিয়েছিলাম। অবশ্য স্নান করিনি, জাস্ট এমনি পা ভিজিয়ে উঠে এসেছিলাম। স্নান করেছি পরে 2 দিন, তো ওই দিন গিয়েই ঠিক দিচ্ছিল না, এনার্জি পাচ্ছিলাম না, সেই জন্য একটুখানি দাঁড়িয়ে ঢেউগুলো দেখলাম আর পা ভিজালাম। এটাই বেশ অনেকটা ভালো লাগছিল আমার কাছে। দেখলি বললাম তোকে, দেখ এটা ভেজাবে, এটা ভেজাবে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ঢেউ দেখলাম, সমুদ্রের জল পায়ে লাগালাম, খুব ভালো লাগছিল। আর সবাই যেভাবে আনন্দ করছিল ঢেউয়ের মধ্যে, ওদের দেখে আরও ভালো লাগছিল।
তবে আমার যেহেতু ঠান্ডার প্রবণতাটা বেশি, সেই জন্য সাহস করে প্রথম দিনে জলে নামতে পারিনি, খুব ঠান্ডা লাগছিল। পরের দুদিন অবশ্য নেমেছিলাম। বিকালবেলায় আমরা চলে গেলাম পুরীর মন্দিরের একদম সামনে। যে মন্দিরটা এতদিন আমি বইয়ের পাতায় দেখেছি, ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, সেই মন্দিরটা কাছ থেকে সামনাসামনি দেখতে পারার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে, আর সেই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যায় না। মন্দিরের সামনে যখন গিয়ে দাঁড়ালাম তখন মনে হলো যে এত কষ্ট করে যে আমি এখানে এসেছি, শরীরের কষ্টকে তুচ্ছ করে, সেই আশাটা মনে হয় আমার সার্থক হলো। মন্দিরটা দেখে পুরো চোখ ভরে গেল আমার। আর আজকে আমি তোমাদের মন্দিরের একটা দুর্লভ দৃশ্য দর্শন করাবো, যেটা সবাই দর্শন করতে পারে না। সেই দৃশ্যটা আমরা দাঁড়িয়ে দেখেছি, আর সেই ভিডিওটাও আমি করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে অনেক লোক ছিল, প্রচুর মানুষ ভিডিও করছিল এই দৃশ্যটা। দেখো, ফেসবুক লাইভও হচ্ছিল, অনেকে আমার মতন ব্লগার ছিল, ব্লগাররাও ভিডিও করছিল। হাঁটছে, দেখেছি হাঁটছে, বাজার দেখছো, হাঁটছে, দেখতে পাচ্ছ হাঁটছে। আমরা বিকালবেলা যে সময়তে গিয়েছিলাম সেই সময় জগন্নাথ দেবের মন্দিরের মাথায় যে ধ্বজা বা পতাকাটা থাকে সেইটা পরিবর্তন করা হচ্ছিল। এটা নাকি প্রতিদিনই বিকালে একটা নির্দিষ্ট সময়তে পরিবর্তন করা হয়। তো আমরা ঠিক সেই সময়তেই গিয়ে পড়েছিলাম, আর সেই পরিবর্তনের পদ্ধতিটাও দেখলাম। অসাধারণ লেগেছে, বিশ্বাস করো। মানে সেই যে অনুভূতিটা না, ওইটা ঠিক বলে বোঝানো যায় না। এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে সেটা বলতে গিয়ে। কত উঁচুতে মানুষগুলো উঠে গেছে দেখো, ভালো করে বোঝাও যাচ্ছে না, একদম ছোট্ট পিঁপড়ের মতন মনে হচ্ছে। কিন্তু ওদের মানে আমরা নিচে থেকে দাঁড়িয়ে দেখছি, আমাদের ভয় লাগছে, তবে ওদের মনে বিন্দু মাত্র ভয়ের লেশ নেই। ওরা কি তাড়াতাড়ি করে উপরের দিকে উঠছে, ঘুরছে ওইটুকু জায়গার মধ্যে। সত্যি জগন্নাথ দেবের কৃপা না থাকলে এই কাজগুলো কখনোই করা সম্ভব হতো না। ওদের ওপর ঈশ্বরের অশেষ কৃপা আছে, সেই জন্যই ওরা নির্দ্বিধায় দুঃসাহসিকতার সঙ্গে এই কাজটা রোজ করতে পারে। ওঠার মতন কোনো সেরকম জায়গায় নেই। ওরা এই মন্দিরের গায়ের যে কাজগুলো করা আছে এইগুলোকে ধরে কত তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে। কিভাবে নিজেদেরকে অভ্যস্ত করেছে এই কাজগুলোর সঙ্গে, সেইগুলো ভাবতে গেলে হিসাবটা কোথাও গুলিয়ে যাচ্ছে, কিছুই মেলানো যায় না। খুব ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, দেখতে পাবে মানুষগুলো একদম ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতন দেখাচ্ছে, মাথার উপরে আছে। ওরা ওই পুরানো ধ্বজাগুলোকে খুলে ওই জায়গাতে নতুন করে পতাকা লাগাবে। পুরো পদ্ধতিটা দেখতে থাকো, আর আমি কোনো কথা বলবো না। এই প্রসেসটা একটু চুপচাপ শান্ত হয়ে দেখলে তবেই তোমাদের মনে একটা শান্তির ভাব আসবে। বসে না পোড়া মাটির
এইবারে খুব ভালো করে লক্ষ্য করো, মন্দিরের ওই যে সাদা অংশটা রয়েছে ওখান থেকে একজন পুরোহিত আরতি করবেন আর কি। আরতি করার পরেই তারপরে এই পুরানো ধ্বজাগুলোকে নামানো হয়, করে আবার নতুন করে ধ্বজা টাঙানো হয়। দেখো সবাইকে দেখাচ্ছে আগুনটা। নমস্কার করতে আরতি করে দিল ওখান থেকে, দেখবি এবারে নামাবে। ওপরে তো আগুনটা নিয়ে উঠতে পারে না, এবারে ও উঠছে। দেখ এর কাছে আছে পুরায় যেটা লাগাবে সেটা এর কাছে আছে, দেখেছিস? ও উঠে যাচ্ছে সবসময় নিচ্ছে লাগাবে। আবার নেমে আসছে, লাগালো না ইয়েটা টপেরটা নামে না? হ্যাঁ টপেরটাই তো যাবো, ওটাই তো আসো। আবার নেমে আসছো, যখন নেমে আসছো টপতে লাগিয়ে এসছে একটা বেঁধে দিয়েছে ওগুলো পিঠে নিয়ে আবার উঠছে। আবার উঠে একটু কর না রে, হাত এইবার উঠে গেল, এইবার উঠে গেছে কিন্তু একদম চক্রের ওখানে ছেড়ে দিল পারবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই যে খুলে দিল। হ্যাঁ 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 হ্যাঁ, হলুদ চেঞ্জ করে লাল দিয়ে দিল। পোজ করে যাবো। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তনের দুর্লভ দৃশ্য তোমাদেরকে যতটা সম্ভব দেখালাম, দূর থেকে ভিডিও করা যেহেতু।
তাই খুব ছোট ছোট লাগছিল। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, এর থেকে বেশি স্পষ্ট করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি বন্ধুরা। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আর এরকম আরও অনেক পুরীর অজানা রহস্য বা দুর্লভ দৃশ্য দেখতে হলে আমার পরবর্তী ব্লগগুলো দেখতে থাকো। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আজকে আমার ব্লগে, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। চলো, দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা। মন্দিরে ঢুকবে, মন্দিরে ঢুকবে তো এখন